স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী ভোটাধিকার প্রতিষ্ঠা করাই হবে নবগঠিত নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কাজ। আর সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করেই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে তাদের। এসব কথা বলেছেন রাজনীতিকরা। পাশাপাশি দ্রুত নির্বাচনের রোডম্যাপও চান তারা। ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর প্রশাসনে থাকা আওয়ামী লীগের আস্থাভাজন হিসেবে পরিচিত কর্মকর্তাদের সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। এ পরিস্থিতিতে ৫ই সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। নির্বাচন কমিশন পুনর্গঠনে ৩১ অক্টোবর অনুসন্ধান কমিটি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই কমিটির কাছে নাম প্রস্তাব করে বিভিন্ন রাজনৈতিক দল। এসব নাম পর্যালোচনা করে রাষ্ট্রপতির কাছে ১০ জনের তালিকা দেয় অনুসন্ধান কমিটি। সেখান থেকে বাছাই করে বৃহস্পতিবার নতুন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগ পেয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার কথা বলেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এত রক্ত, এত শ্রম, এত ঘাম, এত স্যাক্রিফাইস এর মধ্যে দিয়ে একটা সুযোগ আমরা এই বাংলাদেশ পেয়েছে। এখন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই সহযোগিতা চাইব। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারকে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোটদান করার যে একটা ব্যবস্থা করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজনীতিকরা বলছেন ভোটাধিকার প্রতিষ্ঠাই হবে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কাজ। এজন্য সাংবিধানিক সংস্থাটির জবাবদিহি নিশ্চিতে তাগিদ দেন তারা। নির্বাচন প্রক্রিয়া করে বিঘ্নিত হবে কিনা তাই জানি না, আমি আশা করব হবে না। যিনি প্রধান নির্বাচন কমিশন হয়েছেন তার থেকে আমি আশা করি যে উনি ভালো করবেন। আমি আশা করি বলছি, কারণ আশাই তো বলবো, তাই না? এইবার যে নির্বাচন কমিশন গঠন হলো তাতে জনগণের প্রত্যাশা অনেক বেশি, কিন্তু প্রধান প্রত্যাশা হচ্ছে এই নির্বাচন কমিশন একটা সকলের অংশগ্রহণে সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ ভোটের অধিকার নিশ্চিত করবে। প্রথম দায়িত্ব হচ্ছে বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে তার ভোটাধিকারটা আপনি তাকে ফিরিয়ে দিতে হবে, এবং তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তার মালিকানার প্রথম স্তরের বিষয়টা হচ্ছে ভোটাধিকারের প্রয়োগের মাধ্যমে সে তার প্রতিনিধি নির্বাচিত করবে, সে তার সরকার নির্বাচিত করে, যে তার কাছে দায়বদ্ধ, জবাবদিহি থাকবে। বিশেষজ্ঞরা মনে করছেন মানুষের আস্থা অর্জন করাই হবে নতুন কমিশনের সামনেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনগণের যে ভোট দেওয়ার অধিকারের প্রতি অনীহা, যে আমি কাকে বেছে ভোট দিব, সেখানে ভোটার এডুকেশনের দরকার। সবাই খুব তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে। আমি মনে করি যে নির্বাচন কমিশনের সবচেয়ে প্রথম ৬ মাস সমস্ত দেশে ভোটার এডুকেশন করা উচিত। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নতুন কমিশন। নির্বাচিত প্রতিনিধি ছাড়া। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন নির্বাচন কমিশন প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি জানিয়েছে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সবগুলো রাজনৈতিক দলকে নতুন ইসিকে সহযোগিতা করা প্রয়োজন। তবে অতীতের অভিজ্ঞতায় কিছু জায়গায় সংস্কার চায় দলটি। দুপুরে রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ। প্রধান নির্বাচন কমিশনার সাহেব যে বক্তব্য রেখেছেন, আশাবাদী হওয়াই যায়। উনি বলছেন আমি বেইনসাফি কোনো কাজ করব না, সবার অধিকার নিশ্চিত করার জন্য চেষ্টা করব, বিশেষ করে ভোটারদের। এই কথার উপর দৃঢ় পদজি থাকতে পারেন, তো অন্তর্বর্তীকালীন সরকার জন্য এদিকে যত দূর সম্ভব সহযোগিতা করে। রবিবার দুপুরে শপথ নেবেন সিইসি সহ ৪ নির্বাচন কমিশনার। নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার চতুর্দশ নির্বাচন কমিশনের সদস্যদের নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সিইসি জানিয়েছে সিইসি নিয়োগ পেয়েছেন সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন, এছাড়া সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ কমিশনার হিসেবে নিয়োগ পান। সার্চ কমিটির প্রস্তাবিত নাম থেকে এই ৫ জনকে বেছে নিয়েছেন রাষ্ট্রপতি।
বিএনপিও সংস্কার চায়, তবে সেই সংস্কার হতে হবে টেকসই। আর যত দ্রুত নির্বাচন হবে দেশের জন্য ততই মঙ্গল। এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পালিয়ে গিয়েও শেখ হাসিনা বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে আর তার কর্মীদের দিয়ে বিশৃঙ্খলা তৈরির উস্কানি দিচ্ছেন। জুলাই আগস্টের আন্দোলনে শ্রমিক রিকশা চালকদের হত্যার প্রতিবাদে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। এতে যোগ দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা হত্যাকাণ্ড চালিয়ে মায়া কান্নার অভিনয় করতেন। বিদেশের মাটিতে বসে এখনো দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছেন তিনি। নিজের জীবন বাঁচাতে আপনি নিজে পালিয়ে চলে গেলেন, আর যাদেরকে দিয়ে আপনি হত্যা করালেন, জীবন কেড়ে নিলেন গণতান্ত্রিক কর্মীদের। এই দুর্বৃত্তদেরকে তিনি আশকারা দেন, তুমি মারো, প্রতিহত করো, হত্যা করো। ইতিমধ্যে 2-3 জনকে হত্যাও করিয়েছেন এই দুষ্কৃতিকারীদের দ্বারা। বিকেলে দিনাজপুরের হিলিতে দলটির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, বিএনপির আন্দোলন এখনো শেষ হয়নি। জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির ভিত্তিতে। তাহলেই জনগণ তার অধিকার ফেরত পাবে, জনগণ তার মানবাধিকার ফেরত পাবে। এদিকে যশোরে এক আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিও সংস্কার চায়, তবে তা হতে হবে টেকসই। জনগণের সমর্থন আছে কিনা তা জানা দরকার, তাই না? এই নির্বাচনটা যত দ্রুত হবে, বারবার আমরা বলে আসছি কথাটা, ততই দেশের জন্য মঙ্গল হবে। দলের নেতাকর্মীরা অপকর্মে লিপ্ত হলে কোনো রকম ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বর্ষিয়ান এই নেতা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তারা ফ্যাসিবাদের দোসর, এ কথা বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে এক সমাবেশে কথা বলেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কোনো ছাড় দেয়া হবে না জানিয়ে নুরুল হক নূর আরও বলেন, দলটিকে পুনর্বাসনের চেষ্টা হলে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। আরও বলেন, কোনো রাজনৈতিক দলের ডাকে ছাত্র জনতা অভ্যুত্থানে অংশ নিয়ে প্রাণ দেয়নি। সংস্কার ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না বলেও সাফ জানান তিনি। আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নিবে, আমরা বলতে চাই তারা ফ্যাসিবাদের দোসর। আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর জন্য আবার যদি দ্বিতীয় বিপ্লবের ডাক দিতে হয়, এই চট্টগ্রামের মাটি থেকে যেন সেই আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ করে তুলতে হবে। প্রত্যেকটি পাড়া মহল্লায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নাম যারাই মুখে নেবে তাদেরকে প্রতিহত করতে হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদিকে শুক্রবার ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর জুরাইনে বিক্ষোভ করেছে চালকেরা। উচ্চ আদালতের নির্দেশনার পর শুক্রবার তৃতীয় দিনের মতো বিক্ষোভে নামেন তারা। এতে সড়কের পাশাপাশি ঢাকা নারায়ণগঞ্জ এবং ঢাকা থেকে খুলনা রাজশাহীগামী ট্রেন চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছড়ে পুলিশ, পরে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে সড়কে চালকদের অবস্থান। শুক্রবার সকাল থেকেই ছোট ছোট দলে জুরাইন এলাকায় জড়ো হতে থাকেন চালকেরা। এক পর্যায়ে জুরাইন রেল ক্রসিং এবং সড়কে যান চলাচল বন্ধ করে দেন তারা। প্রথমে তাদের বুঝিয়ে সরে যেতে বলে পুলিশ, কিন্তু তারা উল্টো পুলিশকে লক্ষ্য করেই ইট পাটকেল ছুড়তে থাকে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে এক পর্যায়ে সড়ক ছেড়ে যায় ব্যাটারি চালিত রিকশা চালকেরা। স্থানীয়দের অভিযোগ, জুরাইন অটোরিকশা চালকদের এই বিক্ষোভের নেপথ্যে রয়েছেন স্থানীয় শ্রমিক লীগ ও যুবলীগের সদস্যরা। অটোরিকশাওয়ালারা যা করতেছে বা যেমনি চলতেছে এভাবে চলা ঠিক না স্যার। অটো শ্রমিক নাম করে তারা এখানে এসে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছিল। পুলিশ বলছে, মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচলে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা বাস্তবায়নের চেষ্টা চলছে। কোনো অবস্থাতেই আদালতের নির্দেশ লঙ্ঘন করতে দেওয়া হবে না। আমরা বলতে চাই যে তাদেরকে এখানে ছত্রভঙ্গ করার জন্য আমাদের বেশি বল প্রয়োগ করতে হয়নি, কম বল প্রয়োগের মাধ্যমে আমরা বড় রকমের সাফল্য পেয়েছি। এখন পরিস্থিতি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে আছে।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করে ৬-৭ ঘন্টা বিক্ষোভ করেন চালকেরা। গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচলে ৩ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। মোহাম্মদ আল হাসিব, ডিবিসি নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলন ঘিরে আশুলিয়ায় জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদী কুলসুমকে কারাগারে পাঠিয়েছে আদালত। আর এই ঘটনায় পরিকল্পনা করার অভিযোগে রুহুল ও শফিউদ্দিনকে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত এক ব্যক্তিকে স্বামী দেখিয়ে শেখ হাসিনা সহ ১৩০ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন কুলসুম, যা আশুলিয়া থানায় নথিভুক্ত হয় ৮ নভেম্বর। বিষয়টি জানতে পেরে কুলসুমের স্বামী আলামিন গেল ১২ নভেম্বর সিলেট থেকে আশুলিয়া থানায় হাজির হন। পরদিন জবানবন্দি দেন আদালতে। অভিযোগ আছে মামলার বাদী কুলসুম আসামিদের ব্ল্যাকমেল করে টাকাও দাবি করেন। কোনোভাবে আমরা কোনো পাইতেছি না কে করলো মামলাটা, পরে আমরা থানা থেকে নথি নেই, ডেথ সার্টিফিকেট নিয়ে মামলাটা দিচ্ছে। তখন আমরা জানি যেটা মূল হতাই রুহুল শরীফ, যে রুহুল ডেথ সার্টিফিকেট দিচ্ছে, ডেথ সার্টিফিকেট উনি নিয়ে থাকে, তো উনিটা মামলাটা কুলসুমকে কিভাবে পাইলো। বিষয়টি জানাজানি হলে গা ঢাকা দেয় কুলসুম। পরে তাকে ধরতে অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। কক্সবাজার থেকে গ্রেপ্তার হন বৃহস্পতিবার রাতে। অভিযুক্ত কুলসুমের দাবি রুহুল ও শফি সহ কয়েকজন তাকে চাকরি ও অর্থের প্রলোভন দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করায়। বিষয়টি সামনে আসার পর রুহুল আমিন ও তার সহযোগীরা তাকে হত্যার পরিকল্পনা করে। আমাকে দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করে রুহুল এবং শফিক মামলা করাইছে। এটা কোনো এটা পুরো একটা ভুয়া মামলা। আমি যে মারা গেছে তার কেউ না, আমি তাকে চিনি না। অভিযুক্ত দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। কুলসুমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় এবং তাকে বিজ্ঞ আদালতে 160 জন্য প্রেরণ করা হয়। রুহুল এবং আরেকটা লোক আছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা নিয়ে আসছি। তাদের বিরুদ্ধে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব। মিথ্যায় মামলা দায়েরে অভিযুক্ত সবাই মানিকগঞ্জের বাসিন্দা। ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারীরা লড়েছেন সমান তালে। এখন কেন আড়ালে? জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থানে নারীদের সংলাপ, নারীরা কোথায় গেল অনুষ্ঠানে এমন প্রশ্ন তোলেন বক্তারা। এ সময় তারা আরো বলেন, নারী সমাজকে বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। রাষ্ট্র সংস্কার ও মেরামতে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নারীদের সম্পৃক্ততা বৃদ্ধিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তারা। সমাজ ও রাষ্ট্রে নারী পুরুষের সমতার ভিত্তিতে কাজে লাগানোর তাগিদও দেন আলোচকরা। সবার সহযোগিতায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নারী সমাজ প্রস্তুত বলেও জানান তারা। এটা আমাদের নারী পুরুষ দুইজনেরই সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে আমাদের এই যে ডিসক্রিমিনেশনের জায়গা, সেটা থেকে আমাদের বের হয়ে আসার পসিবিলিটি অনেক বেশি। এবং আমি মনে করি এটা খুবই সম্ভাবনার একটা সময়। যদি আবারও কখনো যুদ্ধ করতে হয়, অবশ্যই আমরা আবার মাঠে নামবো, অবশ্যই আমরা আবার রাস্তায় আবার আমরা প্রতিবাদ করব। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বাজার পরিস্থিতি। রাজধানীতে বেশিরভাগ শীতের সবজির কেজি 100 টাকার ওপরে। খুচরা বাজারে নতুন আলু 140 টাকা, টমেটো 150, শিম 120, বেগুন বিক্রি হচ্ছে 110 টাকা কেজি দরে। এতে হতাশ ক্রেতারা। তবে কিছুটা স্বস্তি পেঁয়াজের বাজারে। সপ্তাহের ব্যবধানে 140 টাকা থেকে কমে কেজি এখন 120 টাকা। রাজধানীর কাঁচা বাজারে আসছে নতুন আলু, তবে দাম চড়া। বিক্রি হচ্ছে 140 টাকা কেজি। স্বস্তি নেই টমেটো, সিম ও বেগুনের বাজারেও। শীতের সবজির বাড়তি দামে হতাশ ক্রেতারা। এখন তো সবজির সিজন, আর তা আরো কম দাম থাকার কথা ছিল, কিন্তু সেই তুলনায় দামটা অনেক বেশি হয়ে যাচ্ছে। যারা আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তাদের নাগালের সবকিছুই বাইরে। দ্রব্যমূল্যের যে অবস্থা, শীতকালে আপনার অন্য টাইমের থেকে এখন অনেক বেশি দাম। ধরেন 100 টাকা করে বলতেছে, কিন্তু এখানে এখন 130 টাকা করে আছে। এখনো টমেটোর দাম অনেক বেশি। টমেটো তো শীতের সময় কমার কথা, ফুলকপির দাম বেশি। বিক্রেতারা বলছেন শীত আরেকটু বাড়লে সবজির সরবরাহ বাড়বে, এতে কমবে দাম। গত সপ্তাহ যে দাম, আজকেও এই দামে, কিন্তু দাম কমে নাই। টমেটো হয়েছে 150 টাকা, গোল বেগুন হয়েছে 120 টাকা, সিম 120 টাকা। কিছু কিছু আইটেম সবজির দাম 100 টাকার উপরে। এদিকে 2 সপ্তাহ ধরে অপরিবর্তিত ডিমের দাম। ডজন পাওয়া যাচ্ছে 145 থেকে 150 টাকার মধ্যে। ডজন বর্তমানে আমরা 145-এ, 80 ডিমটা একটু ওঠানামা করে, লাল ডিমটা একই আছে। স্থিতিশীল আছে ডাল, তেল সহ আরও কিছু নিত্যপণ্যের দাম। কমেছে পেঁয়াজের দামও।
তবে দেশি মাছের সরবরাহ ভালো থাকায় দামও কিছুটা কম। শীতের সিজন তো একটু সব মাছ পাওয়া যায়, এখন মনে করেন রাস্তাঘাটে প্রচুর মাছ পাওয়া যায়, সেজন্য বাজারে কাস্টমার কম আসে আর মাছের দাম অনেকটাই কম। রাজধানীতে গরুর মাংস 750 আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। দাম বেশি, বেচা হয় না, এই লোক তার কি 750। ক্রেতারা বলছেন সরকার তদারকির ব্যবস্থা জোরদার না করলে সবজি সহ নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে না। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন, এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। এদিকে রাজধানীর বাইরের পাইকারি ও খুচরা বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম। ব্যবসায়ীরা বলছেন কয়েক হাত ঘুরে তাদের কাছে সবজি আসায় কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে, এর ফলে দর আরও বাড়ছে খুচরা বাজারে। নরসিংদীর পাইকারি বাজারে বেড়েছে শীতের সবজি। প্রতি কেজি কাঁকরোল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, ধুন্দল 20 থেকে 30, ঢেঁড়স 30 থেকে 40 টাকা দরে। এছাড়া সিম 90 টাকা এবং নতুন আলু মিলছে 90 থেকে 100 টাকায়। সবজির এই দাম নিয়ে হতাশ ক্রেতারা। কৃষক ও পাইকাররা বলছেন সিন্ডিকেট ও পরিবহন খরচের কারণে সবজির দাম বাড়তি, সরবরাহ বাড়লে দাম কমবে। সবজি তো ভাই ঠিক না, আজ বাজার কম, কালা বেশি, সবজি একদম মাল বেচাই না। মাল আমরা দামে বেচতে লাগি ব্যাপারীরাও দামে বেচতে, আমরাও মায়া গেলাম, ব্যাপারীরাও মায়া গেল। তারপর দিন যাইতেছে, মালের দাম কমে আসতেছে, প্রতিদিন যাইতেছে আর মালের দাম কমে, প্রতিদিন 5 টাকা 10 টাকা কেজি কমে আসতেছে। কুড়িগ্রামের হাট বাজারে সবজি সরবরাহ বৃদ্ধি পেলেও তা বিক্রি হচ্ছে চড়া দামে। পাইকারি বাজারে যেই ফুলকপি বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়, খুচরায় তা ঠেকেছে 70 টাকায়। আর পাইকারি বাজারের 20 টাকার সিম খুচরায় দাম 35 থেকে 40 টাকা। তবে নতুন আলুর দেখা মেলেনি কুড়িগ্রামের বাজারে। সবজির দাম আমরা আর কি কম দামে পাওয়ার চিন্তা ভাবনা করছি, কিন্তু সেভাবে আর কি কম পাচ্ছি না আর কি। আমরা সবজির দাম এখনো বেশি আছে, আশানুরূপ কম পাচ্ছি না এখনো। পাইকাররা বলছেন কয়েক হাত ঘুরে তাদের কাছে সবজি আসায় দাম কিছুটা বেশি। আর ভোক্তারা মনে করেন ক্ষেত থেকে সবজি সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছানো গেলে কৃষক যেমন ন্যায্য মূল্য পাবেন, তেমনি ভোক্তাও কম দামে কিনতে পারবেন। পেঁয়াজ বেশি হচ্ছে পাইকারি 85 টাকা কেজি, আদা বেশি হচ্ছে 110, 100, কাঁচামরিচ বেশি হচ্ছে 70 টাকা কেজি, রসুন বেশি হচ্ছে 220, 260। আমরা সরাসরি কৃষকের কাছে পাই না, আমরা কয়েক হাত বদলে আমরা পাই, এই জন্য আমাদের দাম বেশি দিয়ে কিনতে হয়, আবার বেচতে হয় বেশি। সরবরাহ ঠিক থাকলে সবজির দাম আরও কমে আসবে, এমন প্রত্যাশা ক্রেতা ও বিক্রেতার। শেখনিকার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। মালয়েশিয়ায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন দিবসটিতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দাতো জুহেল হেলমি বিন ইনথাইন। শুরুতেই দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়, পরে সশস্ত্র বাহিনী দিবসে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। হাই কমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর মোহাম্মদ হাসান তারিক মণ্ডল শুভেচ্ছা বক্তব্যে দিবসটির তাৎপর্য তুলে ধরেন। এছাড়া রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট তুলে ধরেন। বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়া প্রবাসী বাপ্পি শাকিলা ফাউন্ডেশনের উদ্যোগে সৌদি আরবের মক্কায় অসহায় প্রবাসী বাংলাদেশি সহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের সহায়তা দিয়েছেন। জেদ্দা প্রতিনিধি আর নোমান জানান, আয়োজনে সভাপতিত্ব করেন শহীদুল হক, প্রধান অতিথি ছিলেন এনামুল হক সর্দার, সার্বিক সহযোগিতায় ছিলেন নাজমুল সর্দার, মনির সর্দার, জাকির হোসেন। জানানো হয় শিক্ষার মান উন্নত করা, বেকারত্ব দূর করা সহ গাছ রোপণ, মডেল মসজিদ নির্মাণ সহ বিভিন্ন ধরনের সহায়তা করতে চায় চ্যারিটি সংস্থাটি। এছাড়া 100 জন অসহায় মানুষকে ওমরাহ ও হজের অর্থায়নের পরিকল্পনাও রয়েছে সংস্থাটির। মহান মুক্তিযুদ্ধে যুক্তরাজ্য অ্যাকশন কমিটির নেতা ও কার্ডিফে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ ফিরোজের স্মরণ সভা হয়েছে। খায়রুল আলম লিঙ্কন জানান, কার্ডিফ বাংলাদেশ সেন্টারে এই স্মরণ সভা এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকেজ মনসুরের সভাপতিত্বে আরও অনেকের মতো কথা বলেন মরহুমের সন্তান রাসেল ফিরোজ। মিলাদ ও দোয়া পরিচালনায় ছিলেন হাফিজ ফারুক আহমেদ। 60 দশক থেকে খেলাধুলার
পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে কাজ করে গেছেন মৌলভীবাজার সদরের কচুয়া গ্রামের সন্তান মোহাম্মদ ফিরোজ। সৌদি আরব সফররত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম রিয়াদ মহানগর যুবদলের নেতাকর্মীর সাথে মতবিনিময় করেছেন। SH হেমায়েত জানান, রিয়াদের যুবদল কর্মীদের উদ্দেশ্যে আলমগীর মাহমুদ আলম বলেন, বহুদিন ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না, তাই যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত দ্রুত গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এ সময় যুবদল নেতা এমদাদুল হকের নেতৃত্বে উপস্থিত ছিলেন সুমন মিয়া, আল আমিন হোসেন, আনসারুল মিয়া, ফয়সাল ও সিরাজুল ইসলাম। সংযুক্ত আরব আমিরাতে চলছে অবৈধভাবে অবস্থানরত প্রবাসীদের বৈধ হবার বিশেষ সুযোগ। অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণার 31 ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে দেশটির সরকার। ফলে অবৈধরা বৈধ হয়ে দেশটিতে অবস্থান করা অথবা বৈধভাবে দেশে চলে যাবার সুযোগ পাচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত 10 লাখেরও বেশি বাংলাদেশিদের মধ্যে অবৈধ প্রবাসীর সংখ্যাও একেবারে কম নয়। দীর্ঘদিন ধরে আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা বন্ধ থাকায় এ সংখ্যা বেড়েই চলেছে। তবে দেশটির সরকারের পক্ষ থেকে এবার অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার জন্য দেয়া হচ্ছে বিশেষ সুযোগ। সম্প্রতি অবৈধদের জন্য ঘোষিত ক্ষমার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত এই সময় আরো 2 মাসের জন্য বর্ধিত করা হয়েছে। আমাদের সকলের উচিত এই ধরনের সুযোগ গ্রহণ করা। এদিকে এই ক্ষমার আওতায় অবৈধরা বৈধ হতে পারলেও অভ্যন্তরীণভাবে ভিসা পরিবর্তনের সুযোগ না থাকায় চাহিদা মাফিক দেশীয় কর্মী পাচ্ছে না অনেক প্রতিষ্ঠান। লোক আমি রাখি আর কি ভিসা ছাড়া আমার কাছে কাজ করে, তাহলে কিন্তু ফাইন দেবে 1 লাখ দিরহাম। এক যুগ ধরে এখানে বাংলাদেশের ভিসা অনেকটাই বন্ধ, যার জন্য আমরা মেন পাওয়ারের কষ্টের কারণে অনেকেই এখানে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না। যে কোনো জটিলতায় সমাধান বা পরামর্শের জন্য দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। প্রবাসীদের এই অ্যামনেস্টি রিলেটেড যে কোনো সমস্যা বা যে কোনো তথ্যের দরকার হলে সেখানে আমাদের যে হেল্প ডেস্ক আছে সেই হেল্প ডেস্ক থেকে তারা সহযোগিতা নিতে পারেন। প্রবাসীদের প্রত্যাশা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আমিরাতে বন্ধ ভিসার দ্বার উন্মুক্ত করতে সচেষ্ট হবে অন্তর্বর্তী সরকার। নাজমুস সাকিব সামি, ডিভিসি নিউজ ডেস্ক। নতুন বাংলাদেশে জয় দিয়ে এই মৌসুম শুরু করলো বসুন্ধরা কিংস। শহীদদের স্মৃতি স্মরণে আয়োজিত ম্যাচ জিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ম্যাচ সেরা তপু মর্বন। এছাড়াও দারুণ গোল করা ফয়সাল আহমেদ ফাহিমও জানিয়েছেন ফেরার কথা। অনেক স্যাক্রিফাইসের একটা টুর্নামেন্ট, এই টুর্নামেন্টটা আমার কাছে মনে অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের দেশের জন্য, কারণ একটা এনভায়রনমেন্ট, সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল আজকে স্টেডিয়ামে, একটা সাক্ষী হয়ে থাকবে বসুন্ধরার জন্য এবং আমাদের প্লেয়ারদের জন্য। ফার্স্ট অফ অল এটা আমার এই ফুটবল ক্যারিয়ারের ফার্স্ট ট্রফি প্রথম, আর নামার পরে কিছু টাইম হইতেছিল না, বাট নিজের উপর বিশ্বাস ছিল এবং কোচও সবসময় সাহস দিয়েছে যে তুই পারবি। আর ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।